আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম। আমি আজকে বাচ্চাদের ডায়রিয়া নিয়ে কথা বলবো। বাচ্চাদের খুবই কমন একটি রোগ, যেটাকে আমরা অনেক সময় পাতলা পায়খানা বলেও ডাকি। যে আমি প্রায় এরকম রোগী পাই যে আমার বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে বা আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে। তো আমরা আজকে ডায়রিয়া নিয়ে বা পাতলা পায়খানা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আসি যে ডায়রিয়া বা পাতলা পায়খানা আসলে কেন হয় বা কি হয়। তো এটা যেটা হয় যে বাচ্চাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা আমরা সবাই জানি কম বেশি, সেটা বাচ্চাদের পেটের একটি সমস্যা বা পেটের এক রকমের পীড়া। যেখানে হয় আমাদের পেটের সমস্যার জন্য বাচ্চার পায়খানা পাতলা হয়। যেখানে বাচ্চা দিনে একবার বা দুইবার করার কথা পায়খানা, সে ঘন ঘন টয়লেটে যায় বা ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, সেটাকে আমরা ডায়রিয়া বলে সচরাচর চিনি। এখন ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া রোগ জীবাণুর কারণেই ডায়রিয়া হয়ে থাকে। যেরকম বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে বা বিভিন্ন রকমের ভাইরাস আছে, এগুলোর জন্যই হচ্ছে ডায়রিয়া হয়ে থাকে। তো বাচ্চাদের জন্য যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে রোটা ভাইরাস নামক এক রকমের ভাইরাস আছে, সেটা সংক্রমণেই বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। তো সেটা কিভাবে আমাদের শরীরে বা বাচ্চাদের শরীরে কিভাবে রোটা ভাইরাসটা ঢুকে, আমরা সেটা নিয়ে আজকে একটু কথা বলি। ভাইরাসটা সচরাচর মুখ দিয়ে ঢুকে, ফিকো ওরাল রুট, যেটাকে ইংরেজিতে বা মেডিকেলের ভাষায় বলা হয়। মুখ দিয়ে বাচ্চার জীবাণুটা ঢুকে যায়। সেটা হতে পারে বাচ্চার হাত যদি ময়লা থাকে, সে ময়লা হাত মুখের মধ্যে নিচ্ছে, সেভাবে সে জীবাণুটা মুখের মধ্যে নিয়ে নিল। অথবা যারা বাচ্চার টেক কেয়ার করেন বা বাচ্চার সেবা যত্ন করেন, তাদের হাতে যদি কোনোভাবে যদি রোটা ভাইরাসটা তাদের হাতে লেগে যায়, তখন সে যখন বাচ্চার সেবা যত্ন করবে তখন বাচ্চার মুখ দিয়ে সে ভাইরাসটা ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রোটা ভাইরাস হচ্ছে সবচেয়ে কমন কারণ। এছাড়া আরো অন্যান্য কারণ আছে, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, সেগুলো দিয়ে হতে পারে। সবাই একই রকম মুখ দিয়ে বাচ্চার পেটে চলে যায় সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো। এখন যদি ডায়রিয়া হয় তখন কি হয়, বাচ্চাদের সমস্যাটা কি হয়? আমরা যেটা দেখি বা যারা সেবা যত্ন নেন তারা যেটা ফিল করেন বা দেখেন যে বাচ্চা ঘন ঘন পাতলা পায়খানা হয়, ঘন ঘন পায়খানা হয়। তো তার ইফেক্টে কি হয়, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে। সেটা আরেকটা কন্ডিশন তৈরি করে, সেটাকে বলা হয় ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, যেটাকে নিয়ে আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি বা আমাদের সবচেয়ে বেশি উদ্বিগ্নতার কারণ থাকে এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। যদি দেখেন ডায়রিয়ার সাথে বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে গেছে অথবা বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে গেছে, সচরাচর বাচ্চারা দিনে 6 বা তার চেয়ে বেশি প্রস্রাব করে। যদি দেখেন যে আপনার বাচ্চা ডায়রিয়ার সাথে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, 6 বার বা তার কম করতেছে দিনে 24 ঘন্টার মধ্যে, অথবা একবারে প্রস্রাবই করতেছে না, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা বিপদ রকমের বা বিপজ্জনকভাবে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন স্টেজে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া বাচ্চাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতার অন্যান্য যেরকম লক্ষণগুলো আছে, যেমন বাচ্চার চামড়া কুঁচকে যাওয়া, বাচ্চাদের চামড়ার যে নর্মাল যে স্মুথনেস বা মসৃণতা আছে সেটা নষ্ট হয়ে যায়, বাচ্চার চামড়াটা কুঁচকে যায়, সেটাও একটা পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের একটি লক্ষণ। 6 মাসের নিচে তাদের মাথার তালুর অংশটা একটু নরম থাকে, সেটা যদি দেখেন যে ভেতরে ঢুকে গেছে বা ডেবে গেছে, সেটাও একটা পানি শূন্যতার লক্ষণ। যদি এরকম লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই বাচ্চাকে হসপিটালে অথবা রেজিস্টার্ড ডাক্তারের কাছে অবশ্যই নিতে হবে। এখন আমরা বাসায় থাকা অবস্থায় আমরা ডায়রিয়ার জন্য কি করতে পারি? আমরা যেটা করতে পারি, বাচ্চাকে আমরা যেটা বলে থাকি, বাচ্চাকে বেশি করে খাওয়ান। এখন কি খাওয়াবো? বাচ্চাকে আমরা খাওয়াতে পারি তরল খাবার। যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং বা মায়ের বুকের দুধ খেয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বলবো যাতে মাকে বলবো যে আপনি ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানোটা কন্টিনিউ করেন, এবং গরুর দুধ খাওয়ানোটাকে একটু এই টাইমে অ্যাভয়েড করতে হবে বা গরুর দুধ না খাওয়ানোটাই ভালো। ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে। এবং যারা বড় বাচ্চা 2 বছরের বেশি বা আরেকটু বড় যারা, তাদেরকে আমরা বলি খাবার স্যালাইন খাওয়াতে। তো খাবার স্যালাইন খাওয়ানোর যে নিয়ম, যে আধা লিটার পানির মধ্যে 1 প্যাকেট পুরোটা গুলতে হবে। অনেকে করে কি 1 গ্লাসের মধ্যে 1 চামচ বা 2 চামচ নিয়ে খাওয়া, এভাবে খাওয়ানো যাবে না। আধা লিটার পানির মধ্যে 1 প্যাকেট পুরোটা গুলে তারপর খাওয়াতে হবে। বাচ্চা যতটুকু খেতে পারে ততটুকু আমরা খাওয়াবো। তো সেই ক্ষেত্রে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনটা তৈরি হবে না। অন্য আরেকটা যে কাজ করা যায়, যে জিঙ্ক সিরাপ বা জিঙ্ক ট্যাবলেট। যদি বাচ্চা ছোট হয় তাহলে আমরা জিঙ্ক সিরাপ দিব, আর যদি বাচ্চা বড় হয় তাহলে আমরা জিঙ্ক ট্যাবলেট দিতে পারি। সেই ক্ষেত্রেও ডায়রিয়াটা দ্রুত ভালো হয়ে যায় এবং ডায়রিয়ার যে অন্যান্য যে কমপ্লিকেশন যেগুলো থাকে সেগুলা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবং আরেকটা যেটা নিয়ে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমরা অ্যান্টিবায়োটিক দিব কিনা। তো যেহেতু আমি প্রথমেই বললাম যে বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে প্রথম যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে রোটা ভাইরাস। অ্যান্টিবায়োটিক সাধারণত কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আর আমি বলে দিলাম যে রোটা ভাইরাস এটা একটা ভাইরাস। সো এখানে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে আমার খুব বেশি উপকার হবে না। সো এখানে অ্যান্টিবায়োটিকের দরকার নাই। সো ম্যাক্সিমাম বা অধিকাংশ ক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার নেই। তবে যদি বিশেষজ্ঞ ডাক্তার মনে করেন যে তার অ্যান্টিবায়োটিকের দরকার আছে, তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই। বাচ্চাকে বুকের দুধ খাওয়ান অথবা খাবার স্যালাইন খাওয়ান, জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক সিরাপ দিতে পারেন। 4 থেকে 5 দিনের মধ্যে
ডায়রিয়া এমনিতেই সেরে যাবে, অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই। বিশেষ ক্ষেত্রে যদি বাচ্চার পায়খানার সাথে রক্ত যায় বা বাচ্চার যদি প্রচণ্ড রকমের জ্বর আসে, সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে পারেন, বাট সেটা ভিন্ন কেস। আর আরেকটা জিনিস আমরা বলতে পারি যে অনেক সময় আমরা বাচ্চাকে বলে থাকি যে কাঁচা কলার খিচুড়ি খাওয়ানোর ব্যাপারে। তো কাঁচা কলার খিচুড়ি আপনারা খাওয়াতে পারেন। কাঁচা কলার খিচুড়ি খাওয়ালে অনেক সময় ডায়রিয়াটা দ্রুত ভালো হয়ে যায়। এবং ডায়রিয়ার সময় আরেকটা জিনিস আমরা দিতে মানা করি, সেটা হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার। সেটা যদি ডায়রিয়ার সময় না দেওয়া হয়, ডায়রিয়া দ্রুত সেরে যায়। ঠিক আছে, তো আমি আশা করব যে আপনারা ডায়রিয়া সম্পর্কে আমি কিছু হলে আপনাদেরকে নলেজ দিতে পেরেছি। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, আমি ইসরাত জাহানের ওমেন্স হেলথ কেয়ার সেন্টার হসপিটালে প্রতিদিন বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত শিশু রোগী দেখে থাকি।